নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সিক্রেট উপকরণ দিয়ে প্রেসার কুকারে একদম নরম তুলতুলে সুস্বাদু মটন কারি রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 500 গ্রামের মতন খাসির মাংস বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে মাংসতে অল্প করে একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে আমি 2 ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এরপর প্রথমে গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর বেশ ভালো করে লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তবে খুব একটা লাল করে ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো বেশি লাল হয়ে গেলে পেঁয়াজগুলোর স্বাদ তেতো হয়ে যাবে। পেঁয়াজগুলো যখনই নরম হয়ে গিয়ে হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখনই সমস্ত পেঁয়াজগুলোকে কড়া থেকে উঠিয়ে নেব। আর এরপরে এই পেঁয়াজ ভাজার তেলেই আমি আলু ভেজে নেব। এর জন্য কয়েক টুকরো আলু তেলে দিয়ে দিলাম আর তাতে অল্প করে একটু নুনের ছিটা হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি বেঙ্গলি স্টাইল মটন কারি বানাচ্ছি তাই আমি মাংসতে আলু দেব, তবে তোমরা চাইলে আলু স্কিপও করতে পারো। আর আলুগুলোকে এবার বেশ উল্টে পাল্টে সব দিক লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব। আলু সম্পূর্ণ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়াতে আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে এই তেলেই আমি আবারও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর তার সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার তেজপাতার পেঁয়াজ একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসে। আর পেঁয়াজ নরম করে ভাজা হয়ে আস্তে আস্তে আমি মাংসের জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে আমি একটি স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য কড়াতে একটি তড়কা প্যান বসিয়ে দিলাম আর এই শুকনো তড়কা প্যানের মধ্যে আমি একটি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 3টে এলাচ, অল্প করে দারচিনি, 2টো লবঙ্গ, কয়েকটা গোলমরিচের দানা। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো একটু ফুটতে শুরু করলে আর মশলাগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এবার খানিকটা গোবিন্দভোগ চাল এই মশলাতে দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চাল এই সমস্ত মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে ভেজে নেব। আর গোবিন্দভোগ চাল দেওয়ার সাথে সাথে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, না হলে সমস্ত মশলাগুলো পুড়ে যাবে, চালটাও পুড়ে যাবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে এই মশলাগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম। এরপরে আমি আরও একটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সির জারে বাটিতে পরিমাণ মতন আদা থেতো করে দিয়ে দিলাম আর তার সাথে আদার থেকে পরিমাণে বেশি রসুন দিলাম। মাটন কারিতে সবসময় আদার পরিমাণটা কম দিতে হয়, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে এর স্বাদ বেশ ভালো হয়। তার সাথে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। স্বাদের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে আমি যে পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম প্রথমে সেই পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর সাথে যে স্পেশাল মশলা বানিয়েছিলাম সেই ভাজা স্পেশাল মশলাও আমি এই মশলার বাটিতে দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নিয়ে এই ভাজা পেঁয়াজে আমি সমস্ত মশলাগুলোকে ঢেলে দিলাম। সাথে দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তবে নুনটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ আলু ভাজার সময় অল্প করে নুন দিয়েছি আর মাংস মাখাবার সময় অল্প করে নুন দিয়ে মাংস আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে অল্প করে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প করে ধনের গুঁড়ো দিলাম আর অল্প করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। কিছুক্ষণ বেশ ভালো করে মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে এই সময় আমি 2-3 চামচের মতন টক দই আমি মশলাতে দিয়ে দিলাম। আর মশলাতে টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচ কমিয়ে দেবো বা গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেবো, নাহলে দইটা ফেটে যেতে পারে। আর দই ফেটে গিয়ে একদমই ছাঁকড়া ছাঁকড়া হয়ে যেতে পারে, এতে মাংসের স্বাদ একদমই ভালো হবে না। কিছুক্ষণ দই মশলা বেশ ভালো করে আবারও কষিয়ে নেব যাতে মশলা থেকে জল শুকিয়ে গিয়ে আবারও বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে ভালো করে কষানো হয়ে গিয়ে আবারও তেল ছেড়ে এসেছে। এবার আমি ম্যারিনেশন করা মাংসগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার মাংসগুলো মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংস মশলা একসাথে কষিয়ে নেব। সমস্ত মশলা মাংসের সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এবার আমি গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে
কিছুক্ষণ মাংস রান্না হতে দেব। এতে দই আর মাংসতে যে জল আছে সে জলটুকু বেরিয়ে আসবে, আর এই জলটুকু শুকিয়ে আসা অবধি আমি মাংস রান্না করব ঢাকা দিয়ে, আর বারি বারি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। আর এতে মাংসটা বেশ তাড়াতাড়ি মজে আসবে, মাংসটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আর যেহেতু গোবিন্দভোগ চাল বাটা দেওয়া আছে এতে, তাই বারে বারে যদি না ঢাকা খুলে নেড়ে চেড়ে দেওয়া হয় তাহলে কড়ার তলায় লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে মাংস নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংসের জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাংস থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে এসেছে, মাংসটা অনেকটাই মজে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে মাংসতে দিয়ে দিলাম, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মাংসতে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার মাথাগুলোকে একটু আমি চিড়ে চিড়ে দিয়েছি। এবার আলুর সাথে মাংস আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর আলু মাংস আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর এরপরে বেশ ভালোভাবে মাংস আলু আবারও বেশ কষানো হয়ে গেলে এবার আমি সমস্ত মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। তবে তোমরা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারো, তবে সেক্ষেত্রে গ্যাসের আঁচটা একটু বেশি পুড়বে। এবার প্রেসার কুকারে সমস্ত মাংসগুলোকে দিয়ে যে বাটিতে আমি মশলা তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, তার সাথে আমি আরো কিছুটা গরম জল দিয়ে দিলাম। আর তার সাথে কড়াতেও যে মশলা লেগেছিল সে তাই কড়াটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা আমি খুব একটা বেশি দিলাম না, মাংসটা আমি একটু গামাখা গামাখাই রান্না করব। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি ফুল আঁচে 3টে সিটি দিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে লো আঁচে আরো 5 মিনিট রেখে দেওয়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপরে কুকার একদম ঠান্ডা হয়ে যাবার পরে কুকারে ঢাকনা খুলবো। আর এইভাবে প্রেসার কুকারে মাংস রান্না করলে মাংস যেমন একদম নরম তুলতুলে হবে, আলুগুলো গলে যাবে না, খেতেও বেশ ভালো লাগবে। আর এইভাবে প্রেসার কুকারে মাংস রান্না করলে মাংসের স্বাদও যেমন ভালো হবে, খেতেও দুর্দান্ত হবে। প্রেসার কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। মাংস তো সেদ্ধ হয়ে গেছে, এতগুলো সিটি দেওয়া হয়েছে, এতক্ষণ প্রেসার কুকারে রাখা হয়েছে, আর দেখো আলুগুলো কিন্তু গোটা গোটা আছে, গলে যায়নি। এবার মাংসটাকে ঝোলটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে ঝোলের পাংশা ভাবটা না থাকে। আর এই সময় একটু নুনের পরিমাণটাকে একটু চেক করে নেব, নুন লাগলে এই সময় নুন দিয়ে দেওয়া যেতে পারে। কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়ো বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। আমি কুকার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বন্ধুরা, আমার আজকের এই সিক্রেট উপকরণ দিয়ে মটন কারি রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারবে। রবিবারের দুপুরটা একদম জমে যাবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।